ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, 2 সন্দেহভাজন শনাক্ত, ধরিয়ে দিতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা। হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ, ষড়যন্ত্র রুখতে ঐক্যের আহ্বান প্রধান উপদেষ্টার। ষড়যন্ত্রে আতঙ্কগ্রস্ত হলে চলবে না, বললেন তারেক রহমান, যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। সুদানে ইউএন ঘাঁটি আক্রমণ সন্ত্রাসীদের, বাংলাদেশ সেনাবাহিনীর 6 শান্তিরক্ষী নিহত, আহত 8। আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান, স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ত্রোপচার সম্পন্ন হওয়ায় তাকে স্পর্শকাতর ব্যবস্থাপনায় রাখা হয়েছে বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। ব্রেন প্রোটেকশন প্রোটোকল অনুসরণ করে প্রয়োজনীয় সকল সাপোর্ট চালু থাকবে বলেও জানানো হয়েছে। 12 জনের বিশেষজ্ঞ চিকিৎসক দলের বিবৃতিতে আরও জানানো হয়, বর্তমানে হাদির শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তার ফুসফুসে ইনজুরি রয়েছে। চেস্ট ড্রেন টিউব দিয়ে অল্প পরিমাণ রক্ত নির্গত হওয়ায় তা আপাতত চালু রাখা হয়েছে। ফুসফুসের সংক্রমণ প্রতিরোধের বিষয়ে সর্বোচ্চ সতর্কতার সাথে ভেন্টিলেটর সাপোর্ট অব্যাহত রাখা হবে। তারা জানিয়েছেন, হাদির কিডনি সচল হয়েছে। এটি বজায় রাখার জন্য পূর্ব নির্ধারিত ফ্লুইড ব্যালেন্স যথাযথভাবে চালিয়ে যাওয়া হবে। হাদির রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে যে সাপোর্ট দেয়া হচ্ছে তা চলমান থাকবে। হাদির হৃদস্পন্দন বিপজ্জনকভাবে কমে গেলে তাৎক্ষণিকভাবে টেম্পোরারি পেসমেকার স্থাপনের জন্য সংশ্লিষ্ট টিম সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তারা। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নূর, ওসমান হাদির শারীরিক অবস্থার সম্পর্কে নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা? কথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নতুন করে যে বিবৃতিটি বিকেলের দিকে আমরা পেয়েছি, তার যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সেই মেডিকেল বোর্ডের দিক থেকে ডাক্তাররা যেমনটি বলেছেন, এরপরে নতুন করে আসলে আমরা তার শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের ব্রিফিং অথবা কোনো ধরনের বিবৃতি বা কোনো কিছু পাইনি, এবং যেখান থেকে তার শরীরের অবস্থা কতটুকু উন্নতির দিকে অথবা অবনতির দিকে সেটি বলার আসলে সুযোগ নেই। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, আগামীকাল সকালে আবারও ওসমান হাদির জন্য যে মেডিকেল বোর্ডটি গঠন করা হয়েছে 12 জন চিকিৎসকের সমন্বয়ে, বিশেষজ্ঞ চিকিৎসকদের, তারা আগামীকাল সকালে আবার বৈঠক করবেন এবং তাদের বৈঠক থেকে তারা আসলে পরবর্তী কী কী চিকিৎসা করা হবে সেসব বিষয় নির্ধারণ করবেন। এবং তার শারীরিক অবস্থা আসলে কতটুকু অপরিবর্তিত রয়েছে, কতটুকু পরিবর্তন ঘটেছে, সেটিও তারপরে আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং অথবা বিবৃতি যদি তার চিকিৎসক দলের পক্ষ থেকে দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা জানতে পারবো। তাদের দিক থেকে যেই বিবৃতিটি দেওয়া হয়েছে, সেখানে যেটা বলা হয়েছে সেটি স্পষ্ট করে যে ওসমান হাদির যেই মস্তিষ্ক, সেটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি এখন পর্যন্ত আশঙ্কামুক্ত নয়, এবং তার যে ফুসফুস, সেখানেও মারাত্মক ইনজুরি হয়েছে। এবং বেশ কিছু প্যারামিটারে কিছু কিছু জায়গায় উন্নতি ঘটলেও সার্বিক বিবেচনায় নিয়ে ওসমান হাদির যে শারীরিক অবস্থা, সেটি এখনও সংকটাপন্ন রয়েছে বলে তার চিকিৎসকরা জানিয়েছেন। এবং তারা সবার কাছে যে আহ্বানটি জানিয়েছেন, সেটি হচ্ছে কোনো ধরনের গুজব অথবা কোনো ধরনের মিথ্যা তথ্য যাতে কেউ বিশ্বাস না করেন। চিকিৎসকদের পক্ষ থেকে নিয়মিত ওসমান হাদির পরিবার এবং গণমাধ্যম কর্মীদেরকে ব্রিফিং করা হবে বা আনুষ্ঠানিকভাবে জানানো হবে, এই তথ্যটি তারা জানিয়েছেন। এবং একই সঙ্গে শরীফ ওসমান হাদির জন্য যাতে সবাই দোয়া করেন, সেই আহ্বানও চিকিৎসকদের পক্ষ থেকে জানিয়েছেন। এবং চিকিৎসকরা এটা বলেছেন, তাদের দিক থেকে শরীফ ওসমান হাদিকে সুস্থ করবার জন্য যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার, যে চিকিৎসা দেওয়া দরকার, সেটির দিক থেকে তারা কোনো কমতি রাখবেন না, তারা তাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন, এই কথা তারা জানিয়েছেন। এবং আজকে দুপুরের পর থেকে এবং সকালের পর থেকে এখানে অনেকে ওসমান হাদিকে দেখতে এসেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসেছেন, হাদির সমর্থকরা এসেছেন। তারা খুবই জোরালোভাবে যেটি বলেছেন যে বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন এবং আইনশৃঙ্খলার যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতিতে সরকার খুবই ব্যর্থতার পরিচয় দিচ্ছে এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও অনেকে চেয়েছেন। কথা ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানছিলাম। এদিকে শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় 2 সন্দেহভাজনকে শনাক্তের দাবি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতারে অভিযান চলছে জানিয়ে ডিএমপি কমিশনার এ ব্যাপারে তথ্য পেলে তা পুলিশকে জানানোর অনুরোধ জানিয়েছেন। এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি। ওসমান হাদির ওপর হামলাকে নির্বাচন বাধাগ্রস্ত করার অপপ্রয়াস হিসেবে দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
হামলায় জড়িতদের ধরিয়ে দেওয়ার জন্য 50 লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন তিনি। বলেন, সরকার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার ব্যবস্থা সরকার করবে বলেও জানিয়েছেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ওসমান হাদিকে হত্যা চেষ্টা নিয়ে কোনো মহল ফায়দা লোটার চেষ্টা করছে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে তিনি বলেন, ভয় পেয়ে আতঙ্কগ্রস্ত হলে চলবে না। বলেছেন, যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। এই পরিস্থিতি যত তৈরি করা যাবে, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে। ইমরুল হাসানের রিপোর্ট। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সপ্তাহব্যাপী কর্মসূচির শেষ দিন ছিল শনিবার। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ক্ষমতায় গেলে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে তার দলের নানা পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরেন তারেক রহমান। বলেন, বেগম খালেদা জিয়ার সরকার শিক্ষিত মা তৈরি করতে সক্ষম হয়েছে, আর ফ্যামিলি কার্ডের মাধ্যমে আগামীর বিএনপি সরকার গড়ে তুলবে স্বাবলম্বী মা। রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে দেওয়া হবে কৃষি কার্ড। ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির উপর হামলা ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গতকাল অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটিয়েছে যে কোনো একটি মহল। তার কিছুদিন আগে আমরা দেখেছি চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীর উপরে একই রকম ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলা দিয়ে কেউ কোনো ফায়দা লোটার অবশ্যই তো চেষ্টা করছে। তিনি বলেন, দেশ যতবার সংকটে পড়েছে বিএনপি খাদের কিনারা থেকে উদ্ধার করেছে। বিভিন্ন সূত্র খবর বলছে এই ষড়যন্ত্র এখনই থেমে থাকবে না, এটা আরো খারাপ রূপ হতে পারে। কিন্তু আমাদের ভয় পেলে চলবে না, আমাদেরকে আতঙ্কগ্রস্ত হলে চলবে না। মানুষকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। আমরা যত ঐক্যবদ্ধ হব, আমরা যত সামনে এগিয়ে আসব, আমরা যত পরিস্থিতি তৈরি করব, যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। এই পরিস্থিতি যত আমরা তৈরি করব, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে। মনোনয়ন বঞ্চিতদের দল ও দেশের হয়ে কাজ করার আহ্বানও জানান তারেক রহমান। নির্বাচনের যখন বিষয় আসবে, আপনাকে দাঁড়াতে হবে আপনার দলের পাশে, আপনার দলের সাথে আপনাকে দাঁড়াতে হবে। আপনারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এসেছেন, গুম খুমকে উপেক্ষা করে আপনারা আজ এই জায়গায় এসে বসেছেন। এখন আমরা হেরে যাওয়ার জন্য বসিনি, এখন আমরা সারাদিন কষ্ট করেছি জিতার জন্য। দয়া করে আসুন, এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে, এবং এই যুদ্ধে জেতার সবচেয়ে বড় সহযোগীকে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে, এর কোনো বিকল্প নেই। তিনি বলেন, আওয়ামী লীগের 96 থেকে 2001 মেয়াদে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, আর বিএনপি সেই তকমা থেকে বের করে নিয়ে এসেছিল। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সিইসি সহ 4 নির্বাচন কমিশনার ও কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব সহ সারা দেশে নির্বাচন অফিস ও কর্মকর্তাদের জন্য বাড়তি পুলিশি নিরাপত্তা চেয়েছে ইসি। এ বিষয়ে আজ ইসি সচিবালয় থেকে একটি চিঠি পুলিশ মহাপরিদর্শককে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কমিশন সহ সারা দেশের নির্বাচনী কর্মকর্তাদের বিশেষ নিরাপত্তা বিধান প্রয়োজন। বর্তমানে সিইসির জন্য গাড়ি সহ পুলিশ এসকর্ট বিদ্যমান থাকলেও নির্বাচনকালীন তার জন্য অতিরিক্ত আরও একটি গাড়ি সহ পুলিশ এসকর্ট দেওয়ার অনুরোধ করা হয়েছে চিঠিতে। এছাড়া 4 জন নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের সিনিয়র সচিবের ঢাকার বাসভবন ও অফিসে যাতায়াত সহ সার্বক্ষণিক নিরাপত্তার জন্য গাড়ি সহ পুলিশ এসকর্ট দেওয়ার কথাও এতে বলা হয়েছে। কক্সবাজারের টেকনাফ উপজেলার ওয়াইকং সীমান্তের ওপারে মর্টার শেল ও গোলাগুলির শব্দে হঠাৎ করেই আতঙ্ক দেখা দিয়েছে সীমান্তের বাসিন্দাদের মাঝে। ওয়াইকং ইউনিয়নের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা আলু জানিয়েছেন, ভোর থেকে টানা 4 ঘণ্টা ওয়াইকং 2 নম্বর ওয়ার্ডের পুরো সীমান্ত এলাকায় মর্টার শেল বিস্ফোরণ ও গোলাগুলির বিকট শব্দে বাড়িঘর কেঁপে ওঠে। এই ঘটনায় সীমান্তবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ওয়াইকং বাজার সংলগ্ন কয়েকটি বাড়িতে গুলি এসে পড়ে। এছাড়া উত্তরপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি মর্টার শেল পড়লে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এতে সীমান্ত জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পরও নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। বলেন,
হাদির ওপরে হামলা নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টার ইঙ্গিত। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে আগামী নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার প্রতিরোধ নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন তিনি। বলেন, নির্বাচনকে ভণ্ডুল করতে পরাজিত শক্তি অপচেষ্টা চালাচ্ছে। তবে নির্বাচন কমিশন যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করে, তাহলে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব বলেও জানিয়েছেন তিনি। এ সময় শত যোগ্য প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। এগ্রো বেসড ইন্ডাস্ট্রি, ট্যুরিজম, ব্লু ইকোনমি ও হালাল গুডস খাতে বাংলাদেশের বড় সম্ভাবনা রয়েছে। এর মধ্যে হালাল গুডস ও ফুডের বৈশ্বিক বাজার প্রায় $1 ট্রিলিয়ন। শনিবার সেডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য মুক্ত আলোচনা ও তরুণদের কর্মসংস্থান প্রসঙ্গ নিয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে বিষয়টি উঠে আসে। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, নতুন খাত খোঁজা জরুরি। কারখানাগুলোতে যোগ্য চাকরি প্রার্থীর তীব্র সংকটের মাঝেই বিবিএসের জরিপ বলছে দেশে বেকারত্ব বাড়ছে। এছাড়াও বেকারত্বের সংজ্ঞাও তরুণদের কর্মসংস্থান সৃষ্টির যে উদ্যোগের কথা পাঠ্যপুস্তকে তুলে ধরা হয়, তার সাথে বাস্তবের কোনো মিল নেই বলে মন্তব্য করেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশের কয়েকটি স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ মাগরিব বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। অপরদিকে বাদ জোহর বিএনপি নেতা ও ব্যবসায়ী মইদুল ইসলাম রিপনের নেতৃত্বে সোনাতলা উপজেলার স্থানীয় একটি মসজিদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কয়েকটি গ্রামের সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরে তাদের মধ্যে খাবার বিতরণ করা হয়। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এদিকে ফরিদপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর ৪ আসনের বিএনপি প্রার্থী শহীদুল ইসলাম বাবুল, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও ফরিদপুর ৩ আসনের বিএনপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ। এছাড়া ফরিদপুর ১ আসনের বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি মাহবুবুল হাসান ভুইয়া পিঙ্কু সহ বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন এই অনুষ্ঠানে। অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকোর ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশের টেলিভিশন শিল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় বক্তারা দায়িত্বশীল ও বিবেক নির্ভর সাংবাদিকতার উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় সংগঠনের সদস্যরা সম্মিলিতভাবে একটি সুন্দর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। ৯ম এই বার্ষিক সাধারণ সভার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। সভায় এনটিভি চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী, অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী সহ অন্য টেলিভিশনের ব্যবস্থাপনা পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তেমন বিশেষ কিছু না, আমাদের এজিএমে যে জিনিসগুলো থাকে, অডিট পাস করা, ডিরেক্টরস রিপোর্ট, তারপরে একটা মুক্ত আলোচনা, এভাবে আমাদের এটা শেষ হবে। যেখানে আলাদা কোনো কিছু বলার বা করার কোনো সুযোগ নেই, কথা বলার। সো এজিএমের যে ধারাটা আছে, যে নিয়মটা আছে, আমরা সেটাই আজকে মানছি। প্রথমবারের মতো ঢাকায় আয়োজন করা হলো মার্কিন অলাভজনক প্রতিষ্ঠান টেড অনুমোদিত আন্তর্জাতিক ইভেন্ট টেডেক্স উত্তরা। শনিবার রাজধানীর বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে এর আয়োজন করা হয়। পাওয়ার অফ পসিবিলিটি থিমে আয়োজিত এই আসরে বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান কেয়ার এলএলসির সহসভাপতি স্কট লেকম্যান, চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, শিশু মানবাধিকার কর্মী ফাতিহা আয়াত সহ ১৫ জন বক্তব্য রাখেন। টেডেক্স হল টেড অনুমোদিত একটি প্ল্যাটফর্ম, আর টেড হল আমেরিকা ভিত্তিক একটি অলাভজনক মিডিয়া অর্গানাইজেশন, যেটি আন্তর্জাতিকভাবে বিভিন্ন ইভেন্ট বা কনফারেন্সের আয়োজন করে বিশ্বের বিখ্যাত এবং ভিন্নধর্মী কাজে যুক্ত এমন ব্যক্তিদের সেখানে তাদের অভিজ্ঞতা শেয়ারের জন্য আমন্ত্রণ জানায়।
এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ভারতের মুদ্রা রুপির দরপতন চলছেই। চলতি ডিসেম্বর মাসে ডলারের বিপরীতে রুপির দর 90 পেরিয়ে যায়। আজ শুক্রবার তার নতুন রেকর্ড করল। ফলে এ সময় বাংলাদেশ থেকে যারা ভারতে যাচ্ছেন তারা লাভবান হচ্ছেন। শুক্রবার ভারতীয় মুদ্রার দাম 24 পয়সা কমেছে। এর জেরে প্রতি মার্কিন ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রার দাম হয়েছে 90.56। রুপির এই দর এখন পর্যন্ত সর্বনিম্ন, অর্থাৎ ইতিহাসে এটি এখন রুপির সর্বনিম্ন দর। বৃহস্পতিবার রুপির দাম ছিল 90.32। চলতি বছরের শুরু থেকেই রুপির অবস্থা টালমাটাল। ধারাবাহিকভাবে দাম কমেছে এই মুদ্রার। বছরের শেষ প্রান্তে এসে তার রীতিমতো খাদের কিনারায় চলে গেছে। প্রথম বিভাগের 12টি দল নিয়ে কাল থেকে শুরু হচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। 12 দলের অধিনায়কদের নিয়ে ট্রফি উন্মোচন করেছে বিসিবি। ঠিক একই সময়ে খেলার দাবিতে মানববন্ধন ও বোর্ডের কাছে স্মারকলিপি দিয়েছে বিদ্রোহী ক্লাবগুলোর ক্রিকেটাররা। বিসিবির বর্তমান কমিটিকে অবৈধ দাবি করে বিভিন্ন টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছে ঢাকার 44টি ক্লাব। বাধ্য হয়ে 20 দলের পরিবর্তে 12 দল নিয়েই প্রথম বিভাগ ক্রিকেট শুরু করতে যাচ্ছে বিসিবি। বোর্ড ও ক্লাবের দ্বন্দ্বে হতাশায় পড়ছেন বিদ্রোহী ক্লাবগুলোর ক্রিকেটাররা। মাঠে ফেরার দাবিতে বিসিবি কার্যালয়ে 2 নম্বর গেটের সামনে প্রায় আধা ঘন্টার মতো মানববন্ধন করেছে তারা। পরে 10-12 জনের একটি প্রতিনিধি দল 4টি দাবি নিয়ে স্মারকলিপি দিয়েছে বিসিবিকে। সমস্যার সমাধান করে সবগুলো ক্লাব নিয়ে লিগ আয়োজন কিংবা সকল ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগের দাবি জানিয়েছেন তারা। আমি এজ এ চেয়ারম্যান সিসিডিএম আই এম স্যাটিসফাইড যে আমি লিগ শুরু করতে পারছি এবং ইনশাল্লাহ আগামীকালকে থেকে লিগ শুরু হবে। আপনার প্রশ্নটা ছিল 12টা টিম আসছে, 8টা টিম আসেনি। আমি আগামীকালকে পর্যন্ত অপেক্ষা করতে চাচ্ছি। আমার কালকে শুরু হবে। আমি এখনও আশাবাদী, হয়তো বা আসতে পারে, হয়তো বা না। এরই সাথে খবর শেষ করছি। যাওয়ার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক। 2 সন্দেহভাজন শনাক্ত, ধরিয়ে দিতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা। হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ, ষড়যন্ত্র রুখতে ঐক্যের আহ্বান প্রধান উপদেষ্টার। ষড়যন্ত্রে আতঙ্কগ্রস্ত হলে চলবে না বললেন তারেক রহমান, যে কোনো মূল্যে নির্বাচন হতেই হবে। সুদানে ইউএন ঘাটে আক্রমণ, সন্ত্রাসীদের, বাংলাদেশ সেনাবাহিনীর 6 শান্তিরক্ষী নিহত, আহত 8। এ ছিল এনটিভির রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টা মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।